দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমাদের মোটামুটি সবই প্রায় শেষের দিকে। ফেজ ইকুইলিব্রিয়াম তো শেষ হয়েই গিয়েছিল। আর তোমার এদিকে ধরো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী হলে যে কোয়ান্টাম আর একটা ক্লাস লাগবে। আর সলিড স্টেটের জাস্ট একটুখানি পার্ট বাকি আছে, হ্যাঁ, মানে আধ ঘন্টাটাকে জিনিস বাকি আছে আর কি। আমি ওই সলিড স্টেটটা এখানে এই প্রবলেমটাকে জাস্ট সলিড স্টেটের প্রবলেম মানে ক্লাস এইভাবে না রেখে আমি এটাকে জাস্ট একটা মানে আহ, সব জায়গারই প্রবলেমসগুলো আমরা করবো আর কি। তো কোয়ান্টামের প্রবলেমগুলো এখানে করব না। হ্যাঁ, এখানে কারণ কোয়ান্টামের ক্লাসটা তো আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি যারা তাদের তো এই যে পার্ট অফ কোয়ান্টামের কথা বলা হচ্ছে সেই পার্টটা অলরেডি হয়ে গেছে আর কি। তাহলে আমরা ওই এই সপ্তাহের মধ্যে যা যেখানে যা বাকি আছে সব গুটিয়ে ফেলার চেষ্টা করছি। তো আজকে আমার মানে আমি বলে দিচ্ছি মানে কবে কি করবো আর কি। তোমার আজকে হচ্ছে আমি ওই আমাদের ফেজ ইকুইলিব্রিয়ামের প্রবলেমস করব এটা। তোমার আহ, কালকে সকালে মানে শুক্রবার সকালে, হ্যাঁ, কালকে সকালে হচ্ছে সলিড স্টেটের যে পার্টটা বাকি আছে প্লাস হচ্ছে তোমার যা প্রবলেম মানে সলিড স্টেটের হয় আর কি সেগুলোকে আলোচনা করে নেব। আচ্ছা, আর রবিবারে হচ্ছে পৌলমী পুরো পার্টটাকে পড়িয়ে দেবে। হ্যাঁ, মানে আর আর মানে একটা ক্লাস বাকি আছে বললো, পড়িয়ে দেবে। আর সোমবারে কোয়ান্টামের যা যা প্রবলেম থাকে সেগুলো নিয়ে আলোচনা করে নেবো। এখনো তো পরীক্ষার ডেট তোমাদের দেয়নি তাই তো? ফোর্থ সেমিস্টারে পরীক্ষার ডেট কাদেরও দেয়নি তো এখনো? ক্যালকাটা দিয়েছে নাকি? কবে দিয়েছে? 8 তারিখ থেকে দিয়েছে ক্যালকাটা, তাই তো? তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একদম সামনে এই সোমবারে হচ্ছে সব ক্লাস গোটানো হয়ে যাবে, ঠিক আছে। আর রবিবারে সকালে রবিবার সকালে হচ্ছে ওই যারা আদার দান ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের ওই কোভ্যালেন্ট বন্ডিং এর একটা ক্লাস বাকি আছে, ওইটা একটু বলে দেবো। হ্যাঁ, যে তোমার ওই কোভ্যালেন্ট বন্ডিং হাইড্রোজেন অ্যাটমে ভ্যালেন্স বন্ড থিওরি যে পার্টটা ছিল সেই ক্লাসটা শুধু বাকি আছে, সেটাকে বলে দেবো। সেখানে সোমবারের মধ্যে যাদের যা আছে সবকিছু গুছিয়ে নেবো আর কি। আমরা 20 তারিখ মানে তো আজকের মধ্যে আমি বলেছিলাম যে সব শেষ করে দেবো, কিন্তু এই পরীক্ষার ডেট দিচ্ছিল না বলে আমি একটুখানি স্লোলি হাঁটলাম। ঠিক আছে, জিনিসগুলো হয়ে গেছে, খুব একটা অসুবিধা কিছু হবে না আমাদের, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্যালকাটার পরীক্ষার ডেটটা দিয়েছে। বিদ্যাসাগর এখনো পরীক্ষার ডেট দিয়েছে? বিদ্যাসাগর দেয়নি তো? না দিয়েছে? নাই তো, সিক্স সেমিস্টারে মনে কথা 1 আগস্ট বা কবে থেকে দিয়েছে একটা। তাহলে ওই ক্যালকাটাটা আগে করা যাক, তারপর আস্তে 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 সবটা করে নেওয়া যাবে। তো আজকে যে গুলো করবো, আজকে তো সবাইয়ের জন্যই কিছু লাগবে, সেখানে আমি ভাবলাম যে সবাই যাতে এই ক্লাসটা করে। সেখানে একটা টপিক পড়ে না, যে টপিকটা সবাইয়ের জন্য আছে আগে। সলিড স্টেটটা আবার আদার দান ক্যালকাটায় তো নেই, মানে সেটা অপশনাল, একটু চাইলে ক্লাসটা করতে পারবে নাও পারে। বা এমন হতে পারে যে সলিড স্টেটের যে সামান্য জিনিস বাকি আছে সেটা কালকে সকালে না করে শনিবার সন্ধ্যাবেলা ওই জ্যামের ক্লাস যখন পড়াবো, যে জিনিসটা পড়াতে বাকি আছে একটুখানি জিনিস, মানে মূলত হচ্ছে আসলে মূলত বলতে ডিফেক্ট ইন সলিডটা তোমাদের নেই, তোমাদের শুধুমাত্র টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল হোলস এইটুকু শুধু পার্ট আছে, ওই 10-15 মিনিটের ব্যাপার আর কি। সেটাকে বলবো এবং তার মতো করে বেশ কিছু কিছু প্রবলেমস করে দেবো, সেটা আমি কালকে করে দেবো। আজকে ওই প্ল্যান করেছি যে পুরোটাই হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম এবং সেই রিলেটেড প্রবলেম যেগুলো কমন প্রবলেমস পড়ে আর কি, সেইগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করা। আচ্ছা, আচ্ছা, তোমরা ফেজ ইকুইলিব্রিয়াম পরপর করে যেভাবে আমি পড়িয়েছিলাম তোমাদের বইটাও আছে। হুম, সে বইয়ে তো প্রচুর প্রবলেম কোষে টোষে দেওয়া আছে আর কি, সেই মতো করে তুমি পড়বে। নিউমেরিক্যাল প্রবলেম মানে এমনিতে দেখো, ডেসক্রিপটিভ কোশ্চেন্সটা যা আছে সেগুলো থেকে আমরা সবই প্রায় কভার করেছি। এর ব্যাপার হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। আচ্ছা, নিউমেরিক্যাল প্রবলেমস থেকে কী টাইপের কোশ্চেন মূলত আসে আর কি, সেইগুলোকে একটুখানি ঠিক করে তোমার দেখা। হুম, আহ, মানে একটা পার্টিকুলার টাইপ অফ প্রবলেমস আছে, সেটা হচ্ছে এই যে যখন তোমার ওই ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্রসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন তুমি পড়েছিলে, ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্রসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশনে এটা দেখবে যে কোনো একটা পার্টিকুলার প্রেসারে তোমার হয়তো ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বলে দেওয়া আছে, অন্য একটা পার্টিকুলার প্রেসারে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কত হবে, সেই টাইপের কিছু প্রবলেমস কিন্তু তোমার পরীক্ষায় পড়ে। তাহলে আবার বলছি যে তোমার কোনো একটা পার্টিকুলার প্রেসারে তোমার বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট বলে দেওয়া আছে, তাহলে অন্য প্রেসারে বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট কী হবে, এই টাইপের প্রবলেমস আর কি। এই টাইপের প্রবলেমস কিন্তু পরীক্ষা তোমার আসে আর কি। সেই টাইপের প্রবলেম কিছু তোমার করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই টাইপের আমি একটা দুটো প্রবলেম তোমাদের করাই প্রথমে। হ্যাঁ, তাহলে ওই মানে 4-5 রকমের প্রবলেম মূলত আসে আর কি।
হ্যাঁ, স্যার সেইগুলো থেকে একটু বেছে বেছে তোমাদের করতে হবে আর কি। দাঁড়াও 1 সেকেন্ড, রাখলাম। এক মিনিট। হুম, কোথায় গেল প্রবলেম? চলো আমি তৈরি করে দিই প্রবলেম, ধরো এরকম বলছি। প্রবলেম 1, তো ডেটাগুলো লাগবে, তো সেই জন্য আবার সমস্যা। বুঝতেই পারছি না কেন, মানে ইয়ারে পড়া প্রবলেম আমি এগুলো মূলত করতে চাইছি আর কি। এমনি প্রবলেম তো প্রচুর আছে, ইয়ারে পড়েছে কিন্তু ওই ধরনের প্রবলেম। তাহলে পুরোনো দিনে পড়েছে, ধরো এই সিইউ 1981, মানে রিসেন্ট টাইপের প্রবলেম খোঁজার চেষ্টা করছিলাম। তারপর দ্য লেটেন্ট হিট অফ ফিউশন of deuterium at 18.56 Kelvin is 47.0 calorie per mole. The slope dp by dt is 40.5 kg centimeter to the power -2 Kelvin inverse. Calculate the difference between molar volume of solute and liquid deuterium at this temperature. At this temperature. এই হচ্ছে প্রবলেমটা।
দেখো এটা আমি ওই যেরকম ভাবে এক্স্যাক্টলি যে টাইপের প্রবলেমটা বললাম সেই টাইপের মানে সেই ইকুয়েশনগুলো কাজে লাগবে, কিন্তু এক্স্যাক্টলি সেই টাইপের প্রবলেম নয়। তাহলে দেখো, তাহলে সমস্যা যেটা হচ্ছে যে যখন তুমি ফেজ ইকুইলিব্রিয়ামের প্রবলেমগুলোকে করবে, তাহলে প্রথমেই যেটা আসলে এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের রেসপেক্ট থেকে যেহেতু বড়, তাহলে প্রথমেই তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে একটা কোন ইকুয়েশন থেকে প্রবলেমটাকে দিচ্ছে সেটা বোঝার দরকার আছে। এইখানে যেমন ডিরেক্ট একটা ইন্ডিকেশন আছে যে কোন জায়গা থেকে প্রবলেমটাকে দিচ্ছে, সেটা হচ্ছে স্লোপ ডিপি বাই ডিটির ভ্যালু তোমায় বলে দেওয়া হয়েছে। তাহলে ডিপি বাই ডিটি কোথায় তুমি পাও না, পাও হচ্ছে তোমার ক্ল্যাপেরান ইকুয়েশন থেকে। তাহলে সলিউশনটা হচ্ছে তুমি শুরুটা করে এইরকম ভাবে যে ফ্রম ক্ল্যাপেরান ইকুয়েশন, ফ্রম ক্ল্যাপেরান ইকুয়েশন ডিপি বাই ডিটি এইটা, সেটা হচ্ছে তোমার ডেল্টা, আমি একটু এ দিয়ে লিখি, ডেল্টা এইচ না করে আমি এল লিখে দিলেও হবে। আচ্ছা, আচ্ছা এখানে এটা বলিনি মানে রিয়াকশনটা কি না, ডয়টোরিয়াম মানে D2 সে কি ছিল না সলিড লিকুইডের মধ্যে ফিউশন বলেছে, মানে সলিড কন্ডিশনে ছিল, সেইখান থেকে D2 সে লিকুইডে যাচ্ছে। তাহলে এই ফেজ ট্রানজিশনটার কথা অ্যাকচুয়ালি তোমার বলা হচ্ছে এইটা। তাহলে যে সলিড থেকে লিকুইডে যাওয়া প্রসেস হচ্ছে ফিউশন প্রসেস। তাহলে ফিউশন প্রসেস যদি হয় তাহলে কি হয় না, এটা হচ্ছে মোলার লেটেন্ট হিট অফ ফিউশন ডিভাইডেড বাই ফ্রিজিং পয়েন্ট ইন্টু তোমার এই ফিউশন প্রসেসের জন্য করসপন্ডিং ভলিউমের চেঞ্জটা। মানে এটা মানে ক্ল্যাপেরান ইকুয়েশনটা অনেক রকম ভাবে লেখা যায়। ডেল্টা এস বাই ডেল্টা ভি হিসেবে লেখা যেতে পারে, বা ডেল্টা এইচ বাই টি ইন্টু ডেল্টা ভি এরকম ভাবে লেখা যেতে পারে। আর মোলার এনথালপি ফিউশনটা সেটাই বেসিক্যালি লেটেন্ট হিট, তুমি এরকম ভাবে লিখলে আর তোমাকে এখানে বের করতে বলেছে। দেখো, ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোলার ভলিউম অফ দ্য সলিড অ্যান্ড লিকুইড ডয়টোরিয়াম অ্যাট দিস টেম্পারেচার। তার মানে তোমাকে যেটা বের করতে বলা হচ্ছে, এই সলিড থেকে লিকুইডে যেতে গেলে করসপন্ডিং ভলিউমের যে চেঞ্জটা সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। তার মানে এখান থেকে ডেল্টা ভি বার অফ ফিউশন, এটা যখন তুমি ক্যালকুলেট করবে তাহলে এইটা এদিকে চলে গেল, তাহলে এটা হয়ে গেল কত, মোলার লিটল হিট অফ ফিউশন ডিভাইডেড বাই ফ্রিজিং পয়েন্ট ইন্টু এইখানে তোমার ডিপি বাই ডিটি এইটা। আচ্ছা, এবার ডেটাগুলো বসিয়ে দাও। দেখো, মোরাল লেটেন্ট হিট অফ ফিউশনটা কত বলে দিয়েছে না, 18 পয়েন্ট, ও সরি 47.0 ক্যালোরি পার মোল, 47.0 ক্যালোরি পার মোল এটা। আচ্ছা, এখানে ফ্রিজিং পয়েন্ট কত বলে দিয়েছে, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 18.56, 18.56 কেলভিন। আচ্ছা, ডিপি বাই ডিটি কত বলে দিয়েছে তোমার, ডিপি বাই ডিটি বলে দিয়েছে 40.5 কেজি কেজি সেন্টিমিটার পার -2 কেলভিন ইনভার্স। আচ্ছা, এরকমের আছে তাই তো এটা। আচ্ছা, এবারে যেটা ব্যাপার যে আমি তো ডেটাগুলোকে বসিয়ে দিয়েছি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ভলিউমের চেঞ্জ যখন তুমি আলটিমেটলি ক্যালকুলেট করবে, হ্যাঁ, পার মোল, তার ইউনিটটা কি হবে তোমার, লিটার পার মোল বা সেন্টিমিটার কিউব পার মোল এরকম কিছু একটা বেরোবে তো। এবারে এইখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো থেকে তোমাকে প্রথম যে জিনিসটাকে করতে হবে যে এটা সব মানে এই যে ধরো এখানে ক্যালোরি আছে, এখানে কেজি আছে, এইসব ইন্টার কনভার্সন গুলো সেই মতো করে কিন্তু করে নিতে হবে। করার জন্য আমি কাজ করি যে যেহেতু তোমার ভলিউমের এখানে এই মানে তুমি সিজিএস অ্যান্সার বের করবে না এসআই অ্যান্সার বের করবে তার মতো করে, আমি যদি সিজিএস পুরোটা অ্যান্সারটা বের করি, পরে না এটা এসআই করে নেওয়া যাবে। সিজিএস করলে তুমি কাজ করো, এটা 47.0 এইটা ক্যালোরি পার মোল ছিল তো এইটা। এবারে তুমি এক কাজ করো, এই ক্যালোরিকে আরকে কনভার্ট করার জন্য তুমি এইটাকে এই 4.18 তোমার 1 ক্যালোরি মানে কত আর্গ আর কি, এইটা তোমার এটা একবারে হয়ে যাবে তোমার, এটা আমি বলবো কি 4.18 আর্গ
বাই ক্যালোরি আর কি, তাতে করে ক্যালোরি ক্যালোরি ইনভার্স কেটে গিয়ে পুরো জিনিসটা আর্গে চলে আসবে। এইটা 4.1 জুল হলো। আচ্ছা, জুল থেকে তোমাকে আবার যেতে হবে কিসে, না তোমার যেতে হবে তোমার আর্গ, মানে এটা এটা ভুল হলো, এটা আর্গে করতে গেলে 10⁻7 দিয়ে গুণ হয়ে যাবে, সরি। মানে 1 ক্যালোরি মানে যে 4.18 জুল, এবার 1 জুল মানে তো 10⁻7 আর্গ, তার মানে এইটা ইন্টু 10⁻7, মানে এসআইও আমি করতে পারি পুরোটাকে, কিন্তু তাহলে এখানে সেন্টিমিটার কিউবটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাই করে দিই বল, মানে এসআইও তো লোকে চাইবে, তাহলে এইটাকে জুলে কনভার্ট করে দিই। তাহলে এটা হয়ে গেল এত জুল পার ক্যালোরি হয়ে গেল, ঠিক আছে, বা জুল পার ক্যালোরি ইনভার্স এইভাবে লিখি বলো, তাহলে তোমার জিনিসটা দেখতে ভালো হবে। জুল পার ক্যালোরি, তাতে করে কি আছে, মানে এই যে পুরো ক্যালোরিটাকে জুলে কনভার্টেড হয়ে যাবে এইটা। আচ্ছা, নিচে কি আছে, নিচে দেখো এখানে ইউনিট চেঞ্জগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে তোমার ফাইনাল অ্যান্সারটা তুমি ওই ইউনিটটা মেলাতে পারবে না। এইটা ইন্টু 40.5 কেজিটা রইল। আচ্ছা, এবারে কি হচ্ছে, সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস, মানে সেন্টিমিটার টু দি পাওয়ার -2 মানে 1/সেন্টিমিটার, মানে খেয়াল করে দেখো এই 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 কনভার্সনগুলো খুব গুলিয়ে গুলিয়ে যায়। সেন্টিমিটার টু দি পাওয়ার -2কে তুমি মনে মনে ভাবো একটা 1/সেন্টিমিটার তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবারে 1/সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 10⁻2 মিটার হয়, 10⁻2 তার স্কোয়ার, তার মানে আলটিমেটলি কত হচ্ছে দেখো, উপরে চলে গেলে 10⁻4 মিটার টু দি পাওয়ার -2 হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে তোমার এই যে যখন সেন্টিমিটার টু দি পাওয়ার -2 থাকবে, তখন তুমি ওটাকে এইভাবে ভাবো যে 1/সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻2 মিটার, সেটা বসালে, ঠিক আছে। তো তাহলে এবারে সেন্টিমিটার স্কোয়ার বা 10⁻2 মিটার তার স্কোয়ার হয়ে গেল, 10⁻2 মিটার তার স্কোয়ার যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে এবারে দেখো এইটা নিচে হচ্ছে 10⁻4, উপরে চলে গেলে 10⁻4 হয়ে গেল, মিটার টু দি পাওয়ার -2 হয়ে গেল। তার মানে তুমি সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় তুমি লিখতে পারো 10⁻4 মিটার টু দি পাওয়ার -2, আর কেলভিন ইনভার্স যেমন আছে আছে। দেখো এখন সবটাই হচ্ছে এসআই এ তোমার বেরিয়ে গেল। তাহলে কি হবে, এই দেখো কেলভিন, কেলভিন সরি ক্যালোরি ক্যালোরি ইনভার্স কেটে চলে যাবে, কেলভিন কেলভিন ইনভার্স তোমার কেটে চলে যাবে। আচ্ছা, এবারে জুলটা কি, আচ্ছা নিউমেরিক্যালি যে ভ্যালুটা হলো হলো, এবার ইউনিটটা খেয়াল করে দেখো, জুলটা কি হয়, জুল মানে হচ্ছে কেজি তোমার মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার, জুল তো কি হলো এখানে, দাঁড়া এক সেকেন্ড, সেকেন্ড ইনভার্সটা কোথায় গেল, আমি কোথায় একটা ইউনিটটা লিখতে ভুল করলাম কোথায়, এক সেকেন্ড। এটা কি কিছু ডেটাটা লিখতে ভুল করেছে কিছু, না এর এর সেকেন্ড ইনভার্সটা তো কাটবে, হ্যাঁ, মানে এখানে যে জুলটাকে যখন তুমি কনভার্ট করলে ধরো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, আমি কি এখানে ঠিক করেছি এটা, তাহলে এটা মানে ভুল করেছি কিছু একটা। dp/dt প্রেসার, ও এইটা তাহলে ভুল হয়েছে শোনো, মানে মানে স্লোপের যে ইউনিটটা ধরো, স্লোপের ইউনিটটা তো dp/dt মানে প্রেসারের ইউনিট ডিভাইডেড বাই প্রেসারের ইউনিট ডিভাইডেড বাই টেম্পারেচার ইউনিট হবে। তার মানে এই যে dp/dtটা 40.5 কেজি সেন্টিমিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -1 বলেছে, এটা তো জাস্ট কিছু মানে থাকছে না, এই ইউনিটটা ভুল লেখা আছে কেন, ধর ডিপি বাই ডিটি ইউনিট কি হবে, মানে প্রেসার ইউনিট ডিভাইড বাই টেম্পারেচার ইউনিট, তাহলে পার টেম্পারেচার ইউনিটটা আছে, তার প্রেসার ইউনিটটা কি, এটা তো কেজি সেন্টিমিটার টু -2 হতে পারে না, নিউটন সেন্টিমিটার টু -2 হবে। এই যে ইউনিটটা, এই ইউনিটটা কখনো কেজি তো হতে পারে না, না।
মানে কি বলছি বুঝতে পারছো, যে এইখানে যে তোমার ডিপি বাই ডিটি ইউনিটটা দেওয়া আছে, ডিপি বাই ডিটি ইউনিটটা কি হবে, প্রেসার ইউনিট ডিভাইডেড বাই টেম্পারেচার ইউনিট। তাহলে এবার প্রেসারের ইউনিটটা সেটা কি হতে পারে তোমার পাস্কাল, মানে 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 তুমি যেভাবে করবে আর কি, মানে এটা তুমি ধরো সিজিএস এ যদি পুরোটাকে করবে মনে করো, সিজিএস এ পুরোটাকে করবে মনে করলে তুমি এরকম করতে পারতে যে ডাইন সেন্টিমিটার টু পাওয়ার -2 কেলভিন ইনভার্স এটা করতে পারতে, অথবা নিউটন সেন্টিমিটার টু পাওয়ার -2 কেলভিন ইনভার্স করতে পারতে, অথবা তোমার ধরো পাস্কাল কেলভিন টু পাওয়ার -1 করতে পারতে, অ্যাটমসফিয়ার ইন্টু কেলভিন টু পাওয়ার -1 করতে পারতে, বিভিন্ন রকম ভাবে তুমি করতে পারতে। ঠিক আছে, তো তোমাকে এইটা এইটা এই যে 40.5 যেটা লেখা আছে এইটার যে ইউনিটটা, এটা কখনো কেজি সেন্টিমিটার টু পাওয়ার -2 হতে পারে না, এটা কিছু একটা অ্যাটমসফিয়ার কেলভিন টু দি পাওয়ার -1, অথবা নিউটন সেন্টিমিটার টু পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -1, অথবা তোমার ডাইন সেন্টিমিটার টু পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -1 ইত্যাদি কিছু একটা হবে। দেখ এটা তোমার খুঁজলে বুঝতে পারা যাবে, এটা কিছু একটা ভুল টুল ছিল আর কি। যাকে যদি তুমি ওটা ওইটা যদি থেকে থাকে, ধরো এটা যদি নিউটন থেকে থাকে, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে নিউটন, এটা নিউটন, এটা নিউটন, এইটা। এখন দেখো এই যে তাহলে উপরটা আর ওই রকম ভাবে লিখতে হবে না, তাহলে এবারে জুলটা কি, জুলটা হচ্ছে নিউটন ইন্টু মিটার, আর নিচে কি আছে নিউটন মিটার টু দি পাওয়ার -2, তার মানে আলটিমেটলি দেখো ইউনিটটা মিটার টু দি পাওয়ার -3 বেরিয়ে গেল। হ্যাঁ, আসলে মিটার টু পাওয়ার 3 মিটার কিউব বেরিয়ে যাবে, আর তার সঙ্গে মোল ইনভার্স আছে, মোল ইনভার্স আছে, মানে মোল ইনভার্স বেরোবে, মানে উত্তরটা মিটার কিউব মোল ইনভার্সই বেরোবে যদি এসআইএ করো তুমি। হ্যাঁ, এবারে তারপরে নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে যা আছে সেই ভ্যালুটা তুমি বসিয়ে দিলে। ঠিক আছে, মানে ইউনিটটা আমি এখানে কিভাবে হলো আমি বলে দিলাম, যে জুলটা হচ্ছে নিউটন মিটার, মোল ইনভার্স আছে, আর নিচে নিউটন আছে, মিটার টু দি পাওয়ার -2 আছে, নিউটন নিউটন কেটে চলে যাবে, মিটার কিউব মোল টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এটা আমি একদম চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে একদম ফাইনাল অ্যান্সারটা হচ্ছে মিটার কিউব মোল টু দি পাওয়ার -1 হবে যদি এসআইএ করো, আর সিজিএসএ করলে সেন্টিমিটার কিউব মোল টু দি পাওয়ার -1 তুমি করবে, এটা মিটার কিউব মোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে দেখো এই ইউনিটগুলো খেয়াল করতে হবে, যে এখানে অবভিয়াসলি লেটেন্ট হিট অফ ফিউশনটা কোন একটা এনার্জি পার মোল হবে, কিন্তু ডিপি বাই ডিটি এটা তো প্রেসার ডিভাইডেড বাই টেম্পারেচার হবে। হ্যাঁ, প্রেসার ইউনিট ডিভাইডেড বাই টেম্পারেচার, প্রেসারটা তুমি যদি মানে আমি খুব অল্প চেঞ্জ করে করলাম, ওটা কেজি সেন্টিমিটার টু পাওয়ার -2 কেলভিন ইনভার্স এটা হতে পারে না, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ওই এতে নিউটন সেন্টিমিটার টু পাওয়ার -2 কেলভিন টু পাওয়ার -1 এইটা হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে তো? হ্যাঁ, মানে ইউনিটগুলো ঠিক ঠিক করে চেঞ্জ করতে হবে, ইউনিটগুলো এখন যদি মিক্সড ইউনিট দেওয়া থাকে না, তখন অনেক সময় কনফিউশন হয়, কিন্তু ইউনিট চেঞ্জ চেঞ্জ গুলো প্রপারলি করা দরকার আছে। মানে যাকে 10 ইয়ার্সে কি পড়েছে পড়েছে তুমি ভুলে যাও, এটা 10 ইয়ার্সটা বরং তুমি বাদ দিয়ে দাও। ধরো কোনো একটা পার্টিকুলার প্রবলেম হচ্ছে এই ইনফরমেশনটা দেওয়া আছে, তো সেই ইনফরমেশনের উপরে বেস করে তোমাকে জাস্ট এটাকে বের করতে বললো, মানে 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 ওই যে মোলার ভলিউম অফ ফিউশনটাকে বের করতে পারে, মোলার ভলিউম ফিউশন মানে হচ্ছে সলিড থেকে লিকুইডে গেলে করসপন্ডিং ভলিউমের চেঞ্জ। এইটা একটা পার্টিকুলার প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, নেক্সট প্রবলেমে এসো। ধরো সেকেন্ড,
বলছে দ্য ভেপার প্রেশার অফ টলুইন ইজ 59.1 torque at 313.75 Kelvin and 298.7 torque at 353.15 Kelvin. Calculate latent heat of fusion of latent heat of vaporization of toluene. Latent heat of vaporization of toluene. এটা দেখো তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা তোমার এখানে যখন আমি ভেপোরাইজেশনের কথা বলছি তার মানে বেসিক্যালি কি মানে ভেপোরাইজেশনের মানে হচ্ছে লিকুইড থেকে ভেপারে যাচ্ছে এই যখন তুমি সলিউশনটাকে করবে প্রসেসটা হচ্ছে তোমার টলুইন সে লিকুইড কন্ডিশনে ছিল সেইখান থেকে যেতে হচ্ছে কিসে টলুইন ভেপার অবস্থায় গেছে তাহলে লিকুইড থেকে ভেপারে গেছে অর্থাৎ একটা কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম হচ্ছে তাহলে কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে তোমাকে ব্যবহার করতে হয় যে ক্লসিয়াস ক্ল্যাপেনন ইকুয়েশন তাহলে এইখানে তুমি ব্যবহার করছো ক্ল্যাপেনন ইকুয়েশন এখানে যে ক্লসিয়াস ক্ল্যাপেনন ইকুয়েশন তাহলে ফ্রম ক্লসিয়াস ক্ল্যাপেনন ইকুয়েশন dlnp by dt এটা থাকে বাঁ দিকে dlnp by dt সেটা কি না ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই হচ্ছে আরটি স্কয়ার হ্যাঁ এটা বা তুমি মোরাল লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বাই আরটি মানে এটা এইরকম ভাবে লিখতে পারো অথবা এটাকে তুমি জাস্ট এল বার ভেপোরাইজেশন বাই আরটি স্কয়ার এরকম ভাবে লিখতে পারছো এটা আর এবারে এখানে কি করেছে না দুটো ডিফারেন্ট টেম্পারেচার তোমার প্রেশারগুলোকে বলে দিয়েছে হ্যাঁ সেখান থেকে তোমাকে জাস্ট এল বার ভেপোরাইজেশনটাকে বের করতে হবে আর এটা করতে গেলে মানে তোমাকে ইন্ডিকেটেড ফর্মটা দরকার তার মানে এইটা যেহেতু দুটো ডিফারেন্ট টেম্পারেচারে তোমার ভেপার প্রেশারটাকে বলে দিয়ে সেখান থেকে যদি তোমাকে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বের করতে হয় তাহলে এটাকে ইন্ডিকেটেড ফর্মটা তোমার লাগবে এটা তাহলে এইখান থেকে দেখো তুমি ডিএলএনপি মানে একদম সরাসরি বসাতে পারতাম কিন্তু সরাসরি রেজাল্ট অনেক সময় মাথায় থাকে না আর কি এটা এটা ডিটি বাই আরটি স্কয়ার তাহলে এখান থেকে ডিএলএনপি ইকুয়াল টু এল বার ভেপোরাইজেশন কিন্তু উপরে ডিটি হয়ে গেল বাই আরটি স্কয়ার তাহলে ইন্টিগ্রেট করো ধরে নাও যখন টেম্পারেচার T1 তখন এইটা হচ্ছে ln P1 যখন টেম্পারেচার T2 তখন প্রেসারটা কিন্তু P2 তাহলে ln P2 এখান থেকে ln P2 বাই P1 এটা হয়ে যাচ্ছে এল বার ভেপোরাইজেশন বাই আর এটা মাইনাস আসতে হলে একটা 1 বাই Q1 মাইনাস 1 বাই তোমার T2 হবে মানে এটা যখন তুমি 1 বাই আরটাকে বাইরে বের করে নিয়ে চলে এলে আর ডিটি বাই টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই টি হবে তাহলে লিমিটটা বসালে মাইনাস থেকে অ্যাবজর্ব করিয়ে তাহলে 1 বাই Q1 মাইনাস 1 বাই T2 তার মানে এখান থেকে তুমি দেখো যেটা হচ্ছে এল বার ভেপোরাইজেশনটা সেটা হয়ে যাচ্ছে আর ln P2 বাই P1 ডিভাইডেড বাই 1 বাই T1 মাইনাস 1 বাই T2 ঠিক আছে মানে দুটো ডিফারেন্ট টেম্পারেচার দুটো ভেপার প্রেশার আলাদা তোমায় বলেছে এবার যেহেতু এটা
কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম, তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশন তুমি ব্যবহার করবে না, তারপরে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন ব্যবহার করবে এবং তার ইন্ডিকেটেড ফর্মটা দিয়ে তুমি স্টার্ট করছো। এটা আচ্ছা, এবারে যে ডেটাগুলো বলে দেওয়া আছে, তুমি সবসময় চাইবে এসআই ইউনিটে সবকিছু বের করতে। এসআই ইউনিটে বের করার জন্য আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল তুমি নাও। এবারে এলএন, আচ্ছা প্রেশারটা হচ্ছে তোমার P2 যখন তুমি করছো সেটা হচ্ছে 298.7 টর, আর P1টা হচ্ছে 59.1 টর। লগের ভেতরে জিনিসটা ইউনিট বেস হয়ে যাবে, মানে টর টর কেটে চলে যাবে, ডিভাইডেড বাই হচ্ছে 1/T1 মাইনাস 1/T2। 1/T1টা হচ্ছে তোমার 313.75 কেলভিন মাইনাস 1/298.7 কেলভিন, এটা হবে। এবারে দেখো সব অটোমেটিক্যালি কেটে যাবে, এই যে লগের ভেতরে তো ইউনিটলেস হয়ে যাবে, টট টট তোমার কেটে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার এখানে দেখো এই যে তোমার যেটা হচ্ছে যে এই নিচের নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে 1/313.75 মাইনাস 1/298.7, নিচে একটা 1/k থাকবে। 1/kটা উপরে চলে গেলে জাস্ট কে হিসেবে আসবে, তাহলে কে ইনভার্স কেটে গেল, তাহলে আলটিমেটলি ইউনিটটা পড়ে রইল জুল পার মোলে হচ্ছে তোমার ইউনিটটা আসবে করে, তারপরে তার জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু যেটা সেটা তুমি বসিয়ে বের করে ফেলবে ক্যালকুলেটারে করে, নিউমেরিক্যাল ভ্যালুটাকে বের করে ফেললে আর ইউনিটটা হচ্ছে জুল পার মোলে তোমার এসে গেল। ঠিক আছে, এইটা ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশন এবং ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন এই দুটো থেকে তোমার কিন্তু অনেক নিউমেরিক্যাল প্রবলেম আসে। তাহলে নিউমেরিক্যাল প্রবলেমের যেমন নেচারগুলো আমি এই দুটো ক্ষেত্রে যেমন করলাম, কোনোটায় ভলিউমের চেঞ্জ ক্যালকুলেট করলাম, কোনোটা এনথালপির চেঞ্জ ক্যালকুলেট করলাম। আর মূলত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার প্রেসারে তোমার ধরো ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বলে দেওয়া আছে, অন্য প্রেসারে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কি হবে। তার প্রেসার চেঞ্জ করলে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টে যে চেঞ্জগুলো হওয়া, সেইটা বেসিক্যালি ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনের প্রবলেম। আর ইম্পিউরিটি অ্যাড করলে বা কনসেন্ট্রেশন চেঞ্জ করলে যে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের যে চেঞ্জগুলো হওয়া, সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ প্রবলেম। তাহলে কোনটা কোথাকার প্রবলেম তোমাকে কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, মানে তোমার যদি হয়, আমি আবার বলছি যে যদি তুমি প্রেসার চেঞ্জ করার জন্য ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের চেঞ্জের প্রবলেম হয়, তাহলে প্রবলেমটা ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনের প্রবলেম। আর তোমার কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়ার জন্য যদি ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের চেঞ্জের গল্প থাকে, সেটা কিন্তু কলিগেটিভ প্রপার্টিজের প্রবলেম। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, কোনটা? ও এইটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও টি2 ভ্যালুটা এখানে ভুল লেখা হয়েছে না, Sorry, মানে আমি ওই ডেটাটা খেয়াল করিনি। 353.15, তাই তো? 353.15, ঠিক আছে না? এটা তো হুম হুম হুম, ঠিক ঠিক, এইটা। আচ্ছা, তাহলে তাহলে দেখো এই প্রথম পার্টটা থেকে যে প্রবলেমগুলো পড়বে পুরোটা হচ্ছে ক্ল্যাপেরন ইকুয়েশন ও ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এটার উপরে বেস করে কিন্তু প্রবলেমগুলো তোমার আসবে। ঠিক আছে, আচ্ছা এবারে কলিগেটিভ প্রপার্টিজে বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু তোমার পড়তে পারে। কলিগেটিভ প্রপার্টিজে তোমার সেই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, যেখানে রাউসটাকে কাজে লাগিয়ে প্রবলেম, এলিভেশন অফ বয়লিং পয়েন্টের প্রবলেম, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের প্রবলেম, অসমোটিক প্রেশারের প্রবলেম, এরকম করে কিন্তু তোমার তারপরে আরো সব বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আসে, মানে ভ্যান ডা ফ্যাক্টরের প্রবলেম। তাহলে এই কলিগেটিভ প্রপার্টির যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে তোমার এই এবছরের নিউমেরিক্যাল প্রবলেমের জন্য এই জায়গাটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এইটা সেইটা তোমাকে সেই মতো করে করতে হবে আর কি। ধরো আমি তোমাকে দু একটা প্রবলেম জাস্ট বলছি। আহ, ধরো এরকম একটা প্রবলেম দিয়ে স্টার্ট করা যাক। প্রবলেম
তো ক্যালকাটা ইউনিভার্সিটি 2006-2012-তে পড়েছে। ওদের ক্যালকুলেট দ্য ভ্যান ডের ফ্যাক্টর and the apparent degrees of dissociation of a 0.2 molar aqueous solution of a 0.2 molar aqueous solution of NaNO3 which freezes at 0.675 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা given K for water (1.86 Kelvin kg mole inverse). এটা বলে দেওয়া আছে। তো এই একটা পার্টিকুলার প্রবলেম, যে পার্টিকুলার প্রবলেমটা তো ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার পড়েছে। আচ্ছা, এই যে পার্টিকুলার প্রবলেমগুলো তুমি করবে, এটা খেয়াল করো। এটা 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 আমি দুটো জিনিস, মানে দু টাইপের জিনিস একসাথে কভার হয়ে যাবে বলে আমি এটাকে করলাম। একটা হচ্ছে ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্টের গল্প আছে, আর একটা হচ্ছে ভ্যান ডের ফ্যাক্টরের গল্প আছে, বা অ্যাপারেন্ট ডিগ্রি অফ ডিসোসিয়েশনের তোমার গল্প আছে আর কি। ঠিক আছে? তো দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে যে ভ্যান ডের ফ্যাক্টরটা কি? ভ্যান ডের ফ্যাক্টর আইটা হচ্ছে কোনো একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, তার এক্সপেরিমেন্টাল ভ্যালু। ধরো তুমি যদি এইটা ভাবো, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট দিয়ে ভাবো, তার এক্সপেরিমেন্টাল ভ্যালু মাইনাস হচ্ছে তার থিওরিটিক্যাল ভ্যালু। আচ্ছা, থিওরিটিক্যাল ভ্যালুটা মূলত কি না, মাইনাস ডেল্টা টিএফ তার এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর থিওরিটিক্যাল ভ্যালুটা কত না কে এফ ইন্টু এম। তুমি জানো যে আমরা থিওরিটিক্যালি যখন ক্যালকুলেট করেছিলাম, তখন তোমার এই যে পার্টটা তোমার ওই ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্টের যে পার্টটা, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্টটা কিন্তু তোমার এইটা হয়। ঠিক আছে? কে এফ ইন্টু এম। তাহলে তোমাকে ভ্যান ডের ফ্যাক্টর যখন বের করতে বলবে, তখন তুমি করে ফেলতে পারো ভ্যান ডের ফ্যাক্টর। তাহলে কি দাঁড়াবে এখানে? দেখো, এই যে তোমার এটা তোমার এটা মানে ফ্রিজেস অ্যাট না, এমনিতে তো ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হয়, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হয়, এটা ফ্রিজেস অ্যাট, এটা মাইনাস হওয়ার কথা। এটা অ্যাকচুয়ালি মাইনাস হওয়ার কথা। মানে এটা তো তোমার ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হবে, তাহলে এমনিতে জল কত 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মাইনাস সামথিং, মাইনাস 0.675 ডিগ্রি সেন্টিগ্রেড সে বেসিক্যালি ফ্রিজ করছে। যাতে করে মাইনাস অফ ডেল্টা টিএফ যদি তুমি ক্যালকুলেট করো, সেটা লেখো, তাহলে সেটা হয়ে যাবে কত 0.675। আচ্ছা, ডিগ্রি সেন্টিগ্রেডও যায়, এখানে কেলভিনও তাই। মানে মাইনাস 0. মানে বেসিক্যালি 0 ডিগ্রিতে ফ্রিজ করার কথা পিওর ওয়াটারের ক্ষেত্রে, ফ্রিজটা করছে মাইনাস 0.675 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্টের ম্যাগনিটিউডটা কত হলো? সেন্টিগ্রেডেও যেটা দাঁড়াবে 0.675, আর কেলভিনে করবে সেটা 0.675। মানে ডিফারেন্সটা তো একই থাকবে না। সেখানে এখানে ডিফারেন্সটা যখন তুমি করবে, সেটা কেলভিনে করো বা ডিগ্রি সেন্টিগ্রেডে করো, সেটা বেসিক্যালি একই। আর কে এফ ইন্টু এম, কে এফটা কত 1.86 কে কেলভিন কেজি মোল ইনভার্স, আর কনসেন্ট্রেশনটা কত বলেছে 0.2 মোলাল
তাহলে মোলার মানে কত, মোল পার কেজি, এটা তো দেখো মোল ইনভার্স মোল কাটবে, কেজি কেজি ইনভার্স কাটবে, কেলভিন কেলভিন কাটবে, করে তুমি ভ্যান ডার ফ্যাক্টরের ভ্যালুটা পেয়ে গেলে। ভ্যান ডার ফ্যাক্টরের ভ্যালুটা কত হচ্ছে, এটা ভ্যালু বের করে ফেলো ক্যালকুলেটরে করে, বলো এটা কত হচ্ছে, বলো। আচ্ছা, তাহলে এইটা একটা ব্যাপার যে সবসময় ভ্যান ডার ফ্যাক্টরটা যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টি, সেটা মানে তোমার শুধুমাত্র ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে সেরকম না, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হতে পারে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হতে পারে, অসমোটিক প্রেসার হতে পারে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হতে পারে, তার এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালু। থিওরিটিক্যাল প্রেডিক্টেড ভ্যালু এক্সপ্রেশনগুলো আমরা জাস্ট বের করে রেখেছিলাম। হ্যাঁ, তাহলে তোমাকে জাস্ট এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে লিখতে হবে, আর তোমার থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালুটা এরকমভাবে ক্যালকুলেট করে লিখতে হবে। এই রেশিওটা করবে, রেশিওটা করলে তুমি ভ্যান ডার ফ্যাক্টরটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভ্যান ডার ফ্যাক্টরের সম্পর্কটা কি, যে আলফাটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটা হয় হচ্ছে তোমার আই মাইনাস ওয়ান বাই নিউ মাইনাস ওয়ান। নিউটা হচ্ছে তোমার এই যে সোডিয়াম নাইট্রেট, সে যখন ডিসোসিয়েট করে কটা ক্যাটায়ন অ্যান্ড অ্যানোন মিলে টোটাল কতগুলো দেয় না, দুটো দেয়, তার মানে এখানে তোমার নিউটার ভ্যালুটা হচ্ছে দুই, দুই মাইনাস ওয়ান। আর এখানে ভ্যান ডার ফ্যাক্টরটা কত হলো গো করলে, 1.81, তাই তো, এটা কত হলো 1.81 মাইনাস ওয়ান, এইটা। এইখান থেকে আলফাটাকে বের করে নাও। কত বেরোলো, 0.81। তো এই দেখো ভ্যান ডার ফ্যাক্টরের ভ্যালুটা তোমার পেয়ে গেলে এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে আমি একটা প্রবলেম খুঁজছিলাম, প্রবলেমটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা অন্য জায়গায় চলে এসছে আর কিছু। দেখো একটা পার্টিকুলার প্রবলেম যেটা সিউ 2010-এ পড়েছে, প্রবলেমটা এরকম বলছে, তা বয়লিং পয়েন্ট অফ ইথানল at 1 atmosphere pressure is 78.3 degrees centigrade with delta H vaporization, delta H bar vaporization equal to 39 kilojoule per mole. At what pressure would it boil at would it boil at 25 degree centigrade? এবার এখানে বলছে মেনশন the assumptions if any
used in your calculation. দেখো এখানে যেটা হচ্ছে যে তোমার বয়লিং পয়েন্টটা তোমার 1 অ্যাটমসফিয়ার প্রেসারে কত বলে দিয়েছে, এবারে কোন প্রেসারে তোমার বয়লিং পয়েন্টটা তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে এখানে বয়লিং পয়েন্টের প্রবলেম, তাহলে বয়লিং পয়েন্ট যখন হবে মানে যে কনডেনসেশন ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম, তাহলে এই ধরনের প্রবলেমগুলো এই যে বলেছিলাম যে প্রেসার মানে বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট তার যে প্রেসার ডিপেন্ডেন্স সেইটা তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন দিয়ে হবে। ফ্রিজিং পয়েন্টের যদি হয় তার প্রেসার ডিপেন্ডেন্স সেটা হচ্ছে ক্ল্যাপেরন ইকুয়েশন, আর বয়লিং পয়েন্টের যদি তোমার প্রেসার ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা বলে সেটা কিন্তু তোমার ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। তাহলে এইগুলো মনে রাখতে হবে, মানে কোশ্চেনটাকে পড়েই অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটাকে ব্যবহার করে তোমায় করতে বলছে সেইটা সম্বন্ধে কিন্তু পরিষ্কার একটা তোমার ধারণা থাকতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু যা কিছু হচ্ছে এটা মানে তোমার বয়লিং পয়েন্টের গল্প, তার প্রেসার ডিপেন্ডেন্ট। তাহলে তোমাকে শুরুটা করতে হবে এইভাবে, সলিউশন হচ্ছে ফ্রম ফ্রম একবারে লিখে দিই, হ্যাঁ, ফ্রম ইন্টিগ্রেটেড ফর্ম অফ প্রসেস ক্ল্যাপেরন ইকুয়েশন, ফ্রম ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। এই যে এই দেখো আমি জাস্ট আগে জাস্ট করে এসেছি একদম সেটা আমি ব্যবহার করছি। এই যে এই তুমি যেটা ব্যবহার করো ধরো ln p2 বাই p1 এখান থেকে করতে পারো। ধরো ln p2 বাই p1 এইটা ইকুয়াল টু ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আর, মানে এল বার মানে এইটা ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আর ইন্টু 1 বাই Q1 মাইনাস 1 বাই T2 এটা। আচ্ছা এবারে দেখো এখানে কি বলে দিচ্ছে, ln তোমাকে p2 টাকে বের করতে হবে যখন p1 টা বলে দেওয়া আছে কত 1 অ্যাটমসফিয়ার। এখানে মোলার এনথালপি ভেপোরাইজেশন হচ্ছে 39 ইন্টু 10⁻³ জুল পার মোল। আচ্ছা আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু 1 বাই T1 টা হচ্ছে তোমার 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমার T1 টা এখানে করে নিচ্ছে হচ্ছে 273 প্লাস 78.3 কেলভিন, কত হচ্ছে তাহলে 3 8 3 11 7 2 14 1 15 এটা, তাই তো হলো এটা। আর T2 টা কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 প্লাস 25 কেলভিন মানে হচ্ছে 298 কেলভিন। যোগটা ঠিক করেছি তো, 3 8 3 11 7 2 14 1 15 আর 3 এটা। তাহলে কি হলো 1 বাই T1 মাইনাস 1 বাই T2, 1 বাই T1 টা হচ্ছে তোমার 351.3 কেলভিন মাইনাস T2 হচ্ছে 1 বাই 298 কেলভিন এইটা হলো। তাহলে এই যে ডান দিকে যে রেজাল্টটা, ডান দিকে রেজাল্টটা দেখো সব ইউনিট টিউনিট সব কেটে কুটে যাবে, হ্যাঁ, করে একটা নাম্বার জাস্ট বেরোবে, ঠিক আছে। এটা এই নাম্বারটা একটু বলে দিতে পারবে কত, এটা একটা ক্যালকুলেট করে বলে দাও না। পড়াটা যদি করে দেওয়া নেই তাহলে এটা এখানে 10 ইয়ার্সে পড়া প্রবলেম তো এটা এখানে কমপ্লিট করে রাখি। বলো এই 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 এই- এইটুকু ক্যালকুলেশন করে কত হচ্ছে বলো সৌরভ। কত সৌরভ?
যে কেউ একজন করে বলো। minus 2.3878 into 10 to the power minus 3. মাইনাস বলো 38 2.38 78 হ্যাঁ 2.3878 78 10 to the power minus -3 10 to the power minus 3. হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে এখান থেকে দেখো তাহলে P2টা কত হবে? P2টা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2.3878 ইন্টু 10 টু দি পাওয়ার -3 করে যেটা বেরোবে। তো এটা করে দেখো এটা কত হলো? ই টু দি পাওয়ার মাইনাস অফ এটা করে দিলে কত বেরোচ্ছে? এটা কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটা করলে? এইখানে একটা 10 টু দি পাওয়ার 3 ছিল কিন্তু সেটাকে খেয়াল করেছো তো? আমার তাই মনে হয়। না স্যার ওটাই করতে হুম এটা থাকবে না তাহলে এবারে এইটা করে কত হচ্ছে বলো? কত? 0.0917 আচ্ছা অ্যাটমসফিয়ার দিস ইজ দ্য অ্যান্সার। কোন প্রেসারে গেলে বয়লিং পয়েন্ট তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেটা হচ্ছে এইটা। আচ্ছা ধরো নেক্সট সিইউ 2011 পড়েছে। বলছে এ certain mass of a substance when dissolved in 100 gram of benzene lowers the freezing point by lowers the freezing point by 1.28 degree centigrade এটা because the same mass of solute dissolved in 100 gram water lowers the freezing point by
1.40 degree centigrade. If the substance has a normal molecular weight, substance has a normal molecular weight in benzene and is completely dissociated in water and is completely dissociated in water, into how many ions does it dissociate in water? Does it dissociate in water? In water. The given K for water equal to 1.86 K Kelvin inverse kg mole inverse and K for benzene সেটা হচ্ছে তোমার 5.12 Kelvin inverse kg mole inverse. This বড় প্রবলেম, তাহলে পড়ো। A certain mass of a substance when dissolved in 100 gram of benzene lowers the freezing point by 1.28 degree centigrade. The same mass of solid dissociated in 100 gram of water lowers the freezing point by 1.40 degree centigrade. Right? If the substance has a normal molecular weight in benzene and is completely dissociated in water, into how many ions does it dissociate in water? Given a cryoscopic constant বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট জল এবং বেঞ্জিনের ক্ষেত্রে আমার বলে দেওয়া আছে। দেখো এইটা সেই ওই ভ্যান ডার ফ্যাক্টরের মতো করেই প্রবলেমটা, হ্যাঁ, তোমার এই কতগুলো এতে ডিসোসিয়েট করবে আর কি, মানে ভ্যান ডার ফ্যাক্টর মানে বেসিক্যালি যেটা হয় তোমার ওয়াটারে সে ডিসোসিয়েট করছে করে, মানে তোমার যদি ডিসোসিয়েট না করতো তাহলে তোমার ওই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কি হতো, ডিসোসিয়েট করার জন্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট নিশ্চয়ই যা এক্সপেক্টেড তার থেকে পাল্টাচ্ছে আর কি, সেখান থেকে তোমাকে প্রবলেমটাকে করতে হবে। আচ্ছা, প্রথম কেসটা দেখো, যেটা হচ্ছে যখন সাবস্টেন্সটা তোমার বেঞ্জিনে ডিজলভ করছে তখন ফ্রিজিং পয়েন্টটা কমছে 1.28 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তো কিছু হচ্ছে না, নর্মাল মলিকুলার ফর্মে এক্সিস্ট করছে, তাহলে সেখান থেকে আমি তার মোলারিটিটাকে বের করে নিই। হ্যাঁ, মোলারিটির নয় তোমার, হ্যাঁ মানে মলিকুলার ওয়েটটাকে বের করে নিই। দেখো তাহলে কি ইনফরমেশনটা, তাতে হচ্ছে যেটা প্রথম যেটা ইম্পর্টেন্ট, সলিউশনটা যখন তুমি করবে মাইনাস ডেল্টা টি এফ, যেটা হচ্ছে তোমার এফ ইন্টু এম, এইটা ঠিক আছে। তো সেখান থেকে আমি এমটাকে বের করে নিই, এমটা হচ্ছে তোমার মাইনাস ডেল্টা টি এফ বাই কে এফ, এবং পুরোটা বেঞ্জিনে আর কি। তাহলে লোয়ারিং অফ ভেপার প্রেশারটা বলে দিচ্ছে তো 1.28 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 1.28 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেটা কেলভিন হয়ে গেল। আর বেঞ্জিনের জন্য কে এফ এর ভ্যালুটা বলে দিয়েছে কত, 5.12 কেলভিন ইনভার্স কেজি মোল ইনভার্স, এইটা। আচ্ছা, এই যে এটা কতটা হবে, এইটা দেখো তুমি কি করছো, 100 গ্রাম সলিড তুমি ডিজলভ করেছো। 100 গ্রাম সলিড যদি ডিজলভ করো তাহলে তোমার সরি ওই 100 গ্রাম অফ বেঞ্জিন, তাহলে 60 মাস মানে
certain mass of a substance when dissolved in 100 গ্রাম অফ বেঞ্জিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার মানে বেঞ্জিনের পরিমাণটা হচ্ছে 100 গ্রাম আর কি। হ্যাঁ, তাহলে তোমার এবারে মোলালিটি যখন ক্যালকুলেট করতে হবে 1 লিটারে কতটা তোমাকে বের করতে হবে আর কি। সেখানে কতখানি পরিমাণ নিচ্ছে তুমি জাস্ট সেখান থেকে পেয়ে যাবে। যাক গে, তাকে প্রথমে মোলালিটিটাকে বের করে নিই। আগে মোলালিটিটা বের করে তারপর দেখছি সেটা কি হবে। তাহলে সলিউশনের মোলালিটিটা এখান থেকে বের করে নেবে, কত হলো বলো মোল পার কেজিতে। মানে মোলারিটি অফ দ্য সলিউশন আর কি, সেটা প্রথমে বের করে নিচ্ছি। 1.28 ডিভাইডেড বাই 5.12, এটা কত হচ্ছে? জিরো পয়েন্ট টু ফাইভ। 0.25, এটা হচ্ছে তোমার মোলালিটিটা। আচ্ছা এবারে দেখো যে স্যার হ্যাঁ, আপনি তো কেএফ এর ইউনিটটা মনে হয় ভুলে গেছেন। কেন? কেলভিন ইনভার্স করেছে। কেলভিন হবে এটা, সরি কেলভিন ইনভার্স না। মানে এটা তো তোমার কেএফটা এখানে চলে গেল, তার মানে হচ্ছে কেলভিন আর কেজি তোমার মোল পার কেজি মোল ইনভার্স। হ্যাঁ, এখানে কি করেছিলাম, ও এখানে আছে কেলভিন ইনভার্স না, কেলভিন হবে। তবে তো ইউনিট দুটো ঠিক ঠিক করে কাজ। এটা মানে বেসিক্যালি কেএফ এর ইউনিটকে ডেল্টা টিএফ বাই এম, ডেল্টা টিএফটা কেলভিন আর এমটা হচ্ছে মোল পার কেজি, তাহলে সেটা হচ্ছে কেজি পার মোল হয়ে যায়। এটা হয়। আর এটা হচ্ছে প্রথম পার্ট। আর এবারে দেখো এটা যে, তাহলে আমি প্রথমে মোলারিটি অফ দ্য সলিউশনটাকে বের করে ফেলতে পারলাম। এবারে যখন জলে ডিজলভ করছে সেম মাস, হ্যাঁ, তখন কি হচ্ছে না তোমার ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশনটা হয়ে যাচ্ছে তোমার 1.40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইন ওয়াটার দেখো কি হচ্ছে, তাহলে ইন ওয়াটার ডিসোসিয়েশনটা হচ্ছে। তা ডিসোসিয়েশনটা যদি হয় তাহলে তোমার তোমার যেটা তোমার ওখান থেকে ওই ইন ওয়াটার মাইনাস ডেল্টা টিএফটা কেএফ এবার ডিসোসিয়েট করলে, ধরে নাও ডিসোসিয়েট করলে তাহলে মোলারিটি কি হবে, পাল্টে যাবে, এক্স ইন্টু এম হয়ে যাবে। মানে ইন ওয়াটার দ্য সলিউট ডিসোসিয়েটস টু গিভ, ধরো নিউ নাম্বার অফ আয়ন্স ধরে নাও। মানে এমন একটা ইলেকট্রয়েড কত ইস্টু কত ইলেকট্রয়েড তো বলা নেই, তাই যদি না হয় তাহলে তুমি ধরে যদি কমপ্লিট ডিসোসিয়েশন যদি সত্যি তোমার হয় তাহলে তাহলে আগে যদি মোলারিটিটা এম থাকে এখন মোলারিটিটা কত নিউ ইন্টু এম হয়ে যাবে। মানে যেভাবে প্রবলেমটা দিয়েছে দেখো কি বলছে, বেঞ্জিনের ক্ষেত্রে সে ডিসোসিয়েট করছে না, কিন্তু আর অ্যাকোয়াস মিডিয়ামে সেক্ষেত্রে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে। তাই কমপ্লিটলি যদি ডিসোসিয়েটেড হয়ে যায় তাহলে একটা ইলেকট্রোলাইট থেকে ধরে নাও নিউটা তুমি আয়নস পাও, ঠিক আছে। মানে ধরো সোডিয়াম ক্লোরাইড যদি হতো তাহলে তুমি একটা একটা দুটো আয়ন পাবে। যদি তোমার ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয় তাহলে একটা প্লাস তিনটে বা চারটা আয়ন পাবে এরকম আর কি। তাহলে যদি কমপ্লিট ডিসোসিয়েট করে যায় তাহলে সেটা নিউ ইন্টু এমটা দেবে। তাহলে এখান থেকে তোমাকে নিউটাকে বের করবো। নিউটা কত হবে না মাইনাস ডেল্টা টিএ ডিভাইডেড বাই নিউটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা টিএফ বাই কে এফ ইন্টু এম। আচ্ছা এবার জলের ক্ষেত্রে এটা কত বলে দিয়েছে 1.40 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা হচ্ছে 1.40 কেলভিন ডিভাইডেড বাই এর ক্ষেত্রে কায়োস্কোপিক কনস্ট্যান্টটা 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স এইটা। আর তার মোলারিটিটা ওই যা মোলারিটি বেরিয়েছিল সেটা 0.25। তার মাইক্রোফোন অন আছে রে, এইটা
ঠিক আছে, তাহলে এইটা করে দেখো কত বেরোচ্ছে। এটা কত বেরোচ্ছে? কত? 3.0 3.01 মানে বেসিক্যালি তোমার 3। তার মানে একটা ইলেকট্রোলাইট ভেঙে তোমার বেসিক্যালি এখানে 3টে আয়ন্স দেবে। এবারে এইটাই বের করতে বলেছে। দেখো প্রবলেমটা কি বলছে না, কোথায় গেল, মানে এটা মানে ইনটু হাউ মেনি আয়ন ডাজ ইট ডিসোসিয়েট ইন ওয়াটার, মানে এখানে ডিসোসিয়েট করে অ্যাকচুয়ালি তোমার কতটা দিচ্ছে, সেটা হচ্ছে তোমার 3টে, মানে একটা মলিকুল ভেঙে সে তোমার দিল, মানে মানে একটা মলিকুল থেকে তুমি 3টা আয়ন্স পেলে। আর একটা যেটা করতে পারো তুমি, সেটা হচ্ছে যে এইটাই চেয়েছে, হ্যাঁ এটাই চেয়েছে, মানে এখানে এবারে কত মোল সলিউট নিয়েছিলে, হ্যাঁ কত মোল সলিউট তুমি নিয়েছিলে, সেইটা দিয়ে গুণ করে যদি টোটাল সংখ্যাটাকে বের করতে পারো সেটাও করতে পারো। মানে এইটা হচ্ছে একটা মলিকুল থেকে কত আয়ন্স পাচ্ছ, সেটা হচ্ছে এইটা। আর এবারে খেয়াল করে দেখো যে তোমার তোমার যদি মানে মোলারিটি বাই ডেফিনেশনটা কি, মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস পার 100 গ্রাম অফ সলভেন্ট। তো এটা তাহলে এখান থেকে যদি তুমি নাম্বার অফ মোলসটাকে বের করে নাও, নাম্বার অফ মোলস অফ সলিউট আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট যেটা তুমি দিয়েছিলে, তাহলে সেটা কত হবে না, মোলালিটি যেটা বেরিয়েছে তাকে তোমাকে গুণ করে দিতে হবে কত দিয়ে না, মোলালিটি মানে নাম্বার অফ মোলস পার 1000 গ্রাম অফ সলভেন্ট, এটা তো। আচ্ছা এবারে আমি এক সেকেন্ড, এটা আচ্ছা এবারে আমি এখানে কি করেছি, আমার এখানে সলভেন্ট নেওয়া হয়েছিল তোমার, সলভেন্ট নেওয়া হয়েছিল তোমার 100 গ্রাম, তাহলে সলভেন্ট নেওয়া ছিল 100 গ্রাম, ঠিক আছে। আর এখানে আমাকে যদি মোলারিটি ক্যালকুলেট করতে গেলে সেটাকে মোলারিটি বাই ডেফিনেশন নাম্বার অফ মোলস পাই পার 1000 গ্রাম অফ সলভেন্ট, তাহলে অ্যাকচুয়ালি নাম্বার অফ মোলস যেটা তোমার নেওয়া হয়েছে সেটা কত হবে দেখো, তাকে মোলালিটিকে তোমাকে গুণ করে দিতে হচ্ছে, ভাগ করে দিতে হচ্ছে 100 দিয়ে। আমি ঠিক বলছি তো? এক সেকেন্ড, তোমার কি বলছি না, মানে এটা যদি কোশ্চেনটা এই ফাইনাল অ্যান্সারটা একটুখানি, ফাইনাল অ্যান্সারটা মানে ফাইনাল যে রেজাল্টটা বের করতে বলেছে, একটা মলিকুল থেকে কটা আয়ন্স পাচ্ছ নাকি টোটাল নাম্বার অফ আয়ন্স কত পাচ্ছ সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আমি সেখানে দুটোই করে দিচ্ছি, যে একটা মলিকুল থেকে কতগুলো আয়ন্স পাচ্ছ সেই সংখ্যাটা হচ্ছে 3টে। এবার টোটাল কতগুলো আয়ন্স পাচ্ছ সেটাকে জানতে গেলে কি করতে হবে না, যে সাবস্টেন্সটা তুমি অ্যাড করেছো সেটা অ্যাকচুয়ালি কত মোল নিয়েছিলে, হ্যাঁ তাহলে মোলালিটি যদি তুমি পেয়ে যাও, তাহলে নাম্বার অফ মোল যেটা নিচে মানে মোলা মানে 1 লিটারে, মানে এই যে মোলালিটিটা 0.25 মানেটা কত, 1 লিটার 0.25 মোল আছে, তাহলে 100 গ্রামে কত আছে, নাম্বার অফ মোলসটা হয়ে যাবে 0.25 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, এত মোল, তার মানে বেসিক্যালি 0.025 মোল। আমি কি বলছি বোঝার চেষ্টা করো, যে মোলালিটিটা বেরোচ্ছে 0.25 মোল পার কেজি, মানে কি তোমার 1000 গ্রাম বেঞ্জিন বলো বা ওয়াটার বলো, সে 0.25 মোল সলিউট কন্টেন্ট করছে, ঠিক আছে। এবার আমার পরিমাণটা তো নিয়েছি 100 গ্রাম, তাহলে 100 গ্রাম কতটা কন্টেন্ট করবে, তার 10 ভাগের 1 ভাগ হয়ে গেল, এত মোল হয়ে গেল। তার মানে তুমি এইখান থেকে যদি টোটাল নাম্বার অফ আয়ন প্রডিউসড বের করো, এটা কত হবে তোমার 3 ইন্টু 0.025 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23টা, এতগুলো, মানে এত মোল মানে কতগুলো মলিকুল, এত ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার,
এবার একটা মলিকুল থেকে কটা আয়ন পাচ্ছ, 3টে আয়ন পাচ্ছ, তা টোটাল নাম্বার অফ আয়নস প্রডিউস কত হবে না এই গুণ করে যেটা হবে সেই। ঠিক আছে, ফাইনাল যে অ্যান্সারটা বের করতে বলেছে সে কোশ্চেনটা দেখে ঠিক বুঝতে পারা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু দুটোই করে দেওয়া দরকার। এটা বলেছে যে ইন্টু হাউ মেনি আয়নস ডাজ ইট ডিসোসিয়েট ইন ওয়াটার, টোটাল ওয়াটারে কতগুলো আয়নস তুমি পাচ্ছ, টোটাল আয়নের সংখ্যাটা কিন্তু তোমাকে জাস্ট একটা মলিকুল থেকে কতগুলো আয়ন পাচ্ছ তাকে তোমাকে গুণ করতে হবে টোটাল মলিকুলের সংখ্যা দিয়ে, টোটাল মলিকুলের সংখ্যা দিয়ে আবার গুণ করতে গেলে কত মোল নিয়েছো তাকে তুমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবে, করে তুমি রেজাল্টটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো কত উত্তর বলে দাও। ঠিক আছে তো, 0.45 into 10 to the power 23. 0.45 ইন্টু 10⁻23 এই পর্যন্ত করে দেওয়া দরকার। টোটাল আয়নস প্রডিউস হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি নাম্বার অফ আয়নস প্রডিউসড পার মলিকুল অফ দ্য সলিউট। ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট এসো আর একটা প্রবলেম। সিইউ 2009 এ এসছে। ওকে, দ্য মেল্টিং পয়েন্ট অফ ফেনল ইজ 40 ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা, এ সলিউশন containing 0.172 gram acetanilide, যার সংকেত থেকে CH9 ON in 12.5 gram phenol freezes at 39.25 degree centigrade. Calculate Kf and latent heat of fusion of phenol. Calculate Kf and latent heat of fusion of phenol. ঠিক আছে, করো, এটা করে ফেলো তো দেখি। প্রথমে কেএফটাকে বের করো। ঠিক আছে, তাহলে আচ্ছা প্রথমে তুমি দেখো এটা যখন সলিউশনটাকে করবে, আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মাইনাস ডেল্টা টিএফ তার ভ্যালুটা কত, তোমার মাইনাস অফ 39.25 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে মাইনাস সাথে প্লাস হয়ে গেল 0.75 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ
0.75 কেলভিন, একটা মাইনাস ডেল্টা টিএফ হয়ে গেল। এবারে উই নো মাইনাস ডেল্টা টিএফ ইকুয়াল টু এফ ইন্টু এম। সেখান থেকে তোমার যেটা বের করতে হচ্ছে কে এফটা, সেটা হচ্ছে তোমার মাইনাস ডেল্টা টিএফ বাই এম হয়ে গেল এটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 0.75 কেলভিন ডিভাইডেড বাই, আর এম হচ্ছে মোলারিটি অফ দ্য সলিউশন। এ সলিউশন কন্টেনিং, দেখো আচ্ছা এবারে মোলারিটিটা একটুখানি ক্যালকুলেট করতে হবে। দেখো তোমার এই যে মোলারিটি ক্যালকুলেট করার জন্য 12.5 গ্রাম ফেনল contains 0.172 গ্রাম অ্যাসিটেনিলাইড এটা। তাহলে এবারে 1 কেজি ফেনল কন্টেন্স 0.172 ইন্টু 1000 ডিভাইডেড বাই 12, তো নাকি 12.5 ছিল না, বাই 12.5 গ্রাম এইটা। এটা কত বের করে ফেলো। আচ্ছা এবারে মোলার মাস অফ অ্যাসিটেনিলাইড এটা কত, 12 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 9 প্লাস 16 প্লাস 14 এত গ্রাম পার মোল। এটা কত বলো, তাড়াতাড়ি বলে দাও। এটা 13.76 এইটা উপরেরটা স্যার 13.76 গ্রাম। আচ্ছা এবারে মোলার মাস অফ অ্যাসিটেনিলাইড, মোলার মাস এইটা এইটা কত বলো, যেটা বলে লিখেছি এখানে 12 ইন্টু 8 প্লাস এটা 8 12 84, 84 9 93, 93 আর 16 হচ্ছে তোমার 100 কত 9 নাকি, 109, 109 আর 14, 109 আর 14 মানে কত 123 নাকি, দেখো তো ঠিক করলাম কিনা, হ্যাঁ স্যার 123। 123 গ্রাম পার মোল। তাহলে এই যে এত এত 13.76 গ্রাম মানে কত মোল হলো তাহলে 13.76 বাই 123 মোল হলো, ঠিক আছে। তো এটা কত বলে নাও, স্যার ওটা 135 হলো তো। কোনটা আগেরটা 13 নিচেরটা স্যার। ও ও 8 12 96, হ্যাঁ তাই তো, আমি 7 12 84 বলেছি। হ্যাঁ স্যার। 135 তাই তো, হ্যাঁ স্যার। হ্যাঁ 135। তাহলে বলো এটা কত, 0.1 এর থেকে একটু বেশি, কত 0.1 কত, করলে 13.76 135 ভাগ করলে স্যার 0.101। 0.101 তাই তো এটা। তাহলে এইটাই হচ্ছে দিস ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, মানে এক 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 কেজি সলভেন্ট কত মোল সলিউট মানে কন্টেন্ট করছে সেটাই হচ্ছে মোলারিটি। হ্যাঁ মোলারিটি অফ দ্য সলিউট আর কি, এটা হচ্ছে মোলারিটি অফ দ্য সলিউট। এবং সেটা সাধারণত এত মোল আছে কত 1 কেজিতে, তার মানে এটা হচ্ছে এর ইউনিটটা হবে, মানে অর্থাৎ এমটা হচ্ছে তোমার 0.101 সরি মোল পার কেজি। এখানে বসিয়ে দাও 0.101 মোল পার কেজি করে। এইটা উত্তরটা কত হলো বলো, কেলভিন কেজি মোল ইনভার্স। এটা কত 0.75 কেটে যে ভাগ করলে কত বেরোলো, হচ্ছে স্যার 7.425 আসছে।
7.425। দেখো এইটা যেটা বেরোলো, এটা হচ্ছে তোমার এই যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট যেটা, সেটা বেরিয়ে গেল, যেটা তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট দ্য কে। আচ্ছা, তারপরে লেটেন্ট হিট অফ ফিউশন বের করতে বলেছে। তাহলে দেখো এবার উই নো কে এর এক্সপ্রেশন কত মনে আছে? আর টিএস তার স্কোয়ার m1 বাই ডেল্টা এইচ বার ফিউশন, মনে আছে? ফিউশন অফ দ্য সলভেন্ট। এইখান থেকে ডেল্টা এইচ বার ফিউশন যখন তুমি ক্যালকুলেট করছো অফ দ্য ফেনল, তাহলে কি হবে? এটা আর টিএফ স্টার তার স্কোয়ার ইন্টু m1 বাই হচ্ছে কে, এটা এটা এবারে জাস্ট বস আর এর ভ্যালু ধরো 8.314 জুল পার কেলভিন পার মোল তুমি নিলে। আচ্ছা, নর্মাল ফ্রিজিং পয়েন্ট 40°C মানে কত? 273 পার 40 মানে কত? 273 প্লাস 40 করলে হচ্ছে তোমার 313, তাই তো কেলভিন? আচ্ছা, ফেনলের মোলার মাস কত? ফেনলের মোলার মাস বলে দাও। মানে ফেনলের মলিকুলার ওয়েট কত? C6H5OH, মানে C6H6O আর কি যাবে। কত গো? You are 94. 94। 94. 94 এটা হলো, আর ডিভাইডেড বাই কে এমটা 94 হচ্ছে তোমার গ্রাম পার মোল হলো এটা, বা এটাকে তোমার কেজিতেও করে দিতে পারো চাইলে। আর নিচে কে এফটা হচ্ছে তোমার ইয়ে করা আছে কত, 7.425 কেলভিন কেজি মোল ইনভার্স। এটা এইটা তোমার এইটাকে না, এই 94টাকে তুমি একটুখানি এটা চেঞ্জ করে নাও, কিন্তু 10⁻³ ইন্টু 10⁻³ কেজি পার মোল করে দাও। এটা দেখো, তাহলে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট যেটা, তার ফর্মুলা হচ্ছে এইটা। সেখান থেকে তোমাকে বের করতে হবে মোলার এনথালপি অফ ফিউশনটাকে বা মোলার হিট অফ ফিউশনটাকে। সেটা আমি যে সেই ফর্মুলাগুলোকে বসালাম, দেখো এখানে সব কেটে কুটে যাওয়া সব যাবে টাবে। তোমার এখানে দেখো একটা মোল ইনভার্স কেটে দাও, এই তোমার কেজি কেজি কেটে দাও, মোল ইনভার্স কেটে দাও, কেলভিন কেলভিন কেটে দাও, তাহলে ফাইনাল অ্যান্সারটা কিছু বেরোচ্ছে। কেলভিন কেলভিন কেটে গেল, তাহলে আরেকটা স্যার ওটা কেলভিন স্কয়ার 313। কোনটা বলো তো? হ্যাঁ, এটা কেলভিনের স্কোয়ার হবে বাবা। এইটা না, এইটা স্কোয়ার। হ্যাঁ, এটা স্কোয়ার আছে, 313 কেলভিন তো স্কোয়ার আছে। তাহলে এই যে কেলভিন মানে দুটো কেলভিন তোমার কেটে চলে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সারটা কিসে বেরোচ্ছে না, জুল পার মোলে বেরোবে। এখানে টিএফ স্টার তার স্কোয়ার আছে, কিন্তু 313 কেলভিন তার স্কোয়ার আছে। তাহলে কেলভিন কেলভিন দুটো কেলভিন, তাহলে এখানে কেলভিন ইনভার্স একটা কেটে গেল, আর নিচের একটা কেলভিনের সঙ্গে কেটে গেল, তাহলে পড়ে রইল দেখো জুল পার মোলটা কাজ পড়ে আছে। তার মানে যেটা বেরোবে এত জুল পার মোল বেরোবে। এই উত্তরটাকে করে নাও, পরে যেটা বেরোবে সেটা। ঠিক আছে? হলো? ঠিক আছে? উত্তরটাকে বের করেছো নাকি? মানে আচ্ছা, বাড়িতে করে নেবে এখন। হ্যাঁ, শব্দ ঠিক আছে, বাড়িতে করে নেবে তাহলে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম ধরো, এটা পড়েছে সিইউ 2013-তে। ওকে, দ্য হিট অফ ফিউশন অফ ওয়াটার
heat of fusion of water at the freezing point bracketed 273 Kelvin is sheet 009.5 joule per mole. Calculate the freezing point of water the freezing point of water in an ideal solution having mole fraction of water having mole fraction of water equal to 0.8. The heat of fusion of water at the freezing point 273 Kelvin is 6009.5 joule per mole. Calculate the freezing point of water in an ideal solution having mole fractions of water equal to 0.8. করো তো এই প্রবলেমটা। ওই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা প্রথমে বের করো, তারপর সেখান থেকে করো। বলো কি করে করবে। হিট অফ ফিউশনটা বলে দিয়েছে, নর্মাল ফ্রিজিং পয়েন্টটা বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে তোমার ফাইনাল ফ্রিজিং পয়েন্টটা তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, এবার এখানে মোলারিটি অফ দ্য সলিউশন বলে দেয়নি, তার বদলে কি বলে দিয়েছে না মোল ফ্র্যাকশনটাকে বলে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টটাও বলে দেয়নি কিন্তু, তাহলে সেখান থেকে এখানে তাহলে প্রবলেমটা তোমাকে ভাবতে হবে। এই পার্টিকুলার প্রবলেমটা তুমি যখন করবে তাহলে কি করে করবে একটু ভেবে দেখো, কারণ ডেটাগুলো ইনকমপ্লিট আছে কিনা জানি না। কি করে করতে পারো। একটা হতে পারে যে এই যে ধরো মানে জলের জন্য ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্টের ভ্যালু ট্যালুগুলো সব তোমার মানে মানে কেউ হয়তো সাপ্লাই না করলেও তার ভ্যালু যে 1.86 তোমার কেলভিন কেজি মোল ইনভার্স হয়, সেগুলো হয়তো তোমার তুমি হয়তো ব্যবহার করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু তোমার ওই মানে পিওর ওয়াটার থেকে সলিউশন করছো তুমি। হ্যাঁ, তার মানে পরিষ্কার এটা ওই প্রবলেমই, মানে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিজেরই প্রবলেম, কিন্তু যেটা ব্যাপার যে কিছু কিছু ইনফরমেশন তোমাকে বের করতে হবে। তার মানে যেটা দেখো এখানে কি কি সলিউশনটা যখন তুমি করবে কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে হচ্ছে তোমার নর্মাল ফ্রিজিং পয়েন্ট যেটা, এটা যে 273 কেলভিন বলে দেওয়া আছে। হিট অফ ফিউশনটা বলে দেওয়া আছে, হিট অফ ফিউশন
সেটা বলে দেওয়া আছে 6009.5 জুল পার মোল। এইটা। আচ্ছা, এবার তাহলে এখান থেকে কেএফটাকে বের করে নাও, আর টিএফ তার স্কোয়ার ইন্টু m1 ডিভাইডেড বাই ডেল্টা এইচ বার ফিউশন। এটা কার জন্য না, সলভেন্টের জন্য। তাহলে এখানে কি দেখো, তাহলে এখানে দেখো এই যা যা ইনফরমেশন দরকার সব তোমার দিয়ে দেওয়া আছে। তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা হচ্ছে আর এর ভ্যালু। জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 273 কেলভিন, তার স্কোয়ার। জলের মোলার মাস হচ্ছে 18 ইন্টু 10⁻³ কেজি পার মোল। হ্যাঁ, 18 × 10⁻³ কেজি পার মোল। আর নিচে হচ্ছে এনথালপি ফিউশনটা হচ্ছে তোমার 6009.5 জুল পার মোল। এইখান থেকে তুমি জাস্ট কেলভিন, কেজি, মোলার মাসটা মোল পার কেজি, সরি মোলার মাসটা কত, এত মোল পার কেজি, না এত কেজি পার মোল, ঠিকই তো করেছ না, এত কেজি পার মোল। এটা তা দেখো কি কি কেটে গেছে, মোল ইনভার্স কেটে চলে যাচ্ছে একটা, জুল জুল কেটে চলে যাচ্ছে একটা, কেলভিন ইনভার্স একটা কেটে গিয়ে একটা কেলভিন রয়ে যাচ্ছে। তাহলে কেলভিন, কেজি, কেএফ এর ভ্যালু কায়োস্কোপিক কনস্ট্যান্ট, ইউনিটগুলো কি হলো, জুল জুল কাটলো, জুল জুল কাটলো, ধরো মোল ইনভার্স কাটলো। ঠিক কি করলাম, কেএফটা তো ঠিকই লিখেছি তো, কেলভিন ইনভার্স থেকে যাচ্ছে, ও এই তো সরি, কেলভিন ইনভার্স আর কেলভিন স্কোয়ার মিলে কেলভিন হয়ে গেল এইটা, এটা। আর এখানে থাকছে তোমার একটা কেজি থাকছে, এটা মোল ইনভার্স থেকে যাচ্ছে একটা, এটা করে দেখো কেএফ এর ভ্যালুটা তুমি বের করে নিলে, ঠিক আছে, হচ্ছে। মানে যেখানে কেলভিন স্কোয়ার ছিল, কেলভিন ইনভার্স ছিল, একটা কেলভিন তোমার কেটে চলে যাবে, মানে স্কোয়ারটা কেটে দিলে তুমি, আর একটা কেলভিন ইনভার্স তোমার কেটে চলে গেল, একটা কেলভিন রয়ে গেল, কেজি, মোল ইনভার্স তোমার রয়ে গেল। এটা হচ্ছে কেএফ এর ভ্যালু হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমার মোলালিটি অফ দ্য সলিউশনটাকে এবারে দেখো কত, এটা হচ্ছে কেএফ এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে মোলালিটি অফ দ্য সলিউশন তুমি বের করতে চাও, তার জন্য খেয়াল করো যে তুমি দেখো যে কত, মানে মোল ফ্র্যাকশনটা যে জলের মোল ফ্র্যাকশন 0.8 বলেছে, তার মানে এই সলিউটের নাম্বার অফ মোলস বাই সলিউট প্লাস সলভেন্ট, এই দুজনের নাম্বার অফ মোলস, সরি উল্টোটা, সলভেন্টের নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই সলভেন্ট প্লাস সলিউট, এই দুজনের নাম্বার অফ মোলস, এই যে এই রেশিওটা, এটাই তোমার মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, সেটা কত বলছে, 0.8 বলে দিয়েছে এটা। এবারে এইখান থেকে তোমার মানে হ্যাঁ, মোল ফ্র্যাকশন, ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন অ্যান আইডিয়াল সলিউশন, হ্যাভি মোল ফ্র্যাকশনটা বলে দিচ্ছে সেখান থেকে তোমার। তাহলে এইটাকে এক কাজ করো, তাহলে n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1, সেটা হয়ে যাচ্ছে 1/0.8। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস n2 বাই n1, সেটা হয়েছে 1/0.8। তো সেখান থেকে n2 বাই n1টাকে বের করে নাও, 1/0.8 মাইনাস 1, এইটা। তাহলে এটা হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস বাই সলভেন্টের নাম্বার অফ মোলস, ঠিক আছে এইটা। আচ্ছা, এবারে তুমি
যদি 1 কেজি নাও, আচ্ছা এটা এটা এই ক্যালকুলেশনটা কত একটু বলে দাও তো। 1/0.8 মাইনাস 1 করলে কত বেরোচ্ছে এটা বলে দাও তো একটুখানি। দেখা যাচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, সেটা কত হবে, জলের নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, সেটা 0.8 বলে দেওয়া আছে। সেখান থেকে আমি রেসিপ্রোকাল নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে তুমি N2/N1 টাকে বের করে রাখলে, N2/N1 এর ভ্যালুটা কত হচ্ছে এখানে 0.25 0.25, এইটা N2/N1 হচ্ছে 0.25। আর এবারে দেখো জাস্ট তোমার মোলারিটি বের করতে গেলে 1 কেজি ওয়াটার লাগবে, 1 কেজি সলভেন্ট লাগবে। 1 কেজি সলভেন্ট মানে কত, 1000 ডিভাইডেড বাই 18 মোল, এইটা ঠিক আছে। তাহলে তাহলে N2টা তোমার হয়ে যাবে, তাহলে এইটাই হচ্ছে তোমার N1 এর ভ্যালু। তাহলে N2টা হয়ে যাবে 1 কেজিতে তাহলে কত মোল সলিউট আছে, সেটা হয়ে যাবে N2টা হচ্ছে 0.25 ইন্টু 100 ডিভাইডেড বাই 18, এত এত মোল হয়ে যাবে। মানে যদি তুমি মোলারিটি বের করো তাহলে 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে, তো তাহলে 1 কেজি সলভেন্ট, তাহলে 1 কেজি সলভেন্ট মানে কত মোল সলভেন্ট সেটা আমি বের করে দিচ্ছি। তাহলে 1 কেজি সলভেন্ট মানে 1000কে 18 দিয়ে ভাগ করে তত মোল হয়ে যাচ্ছে, সেটা কি N1 এর ভ্যালু। তাহলে এখান থেকে N2টা হয়ে যাচ্ছে 0.25 ইন্টু N1, 0.25কে 1000/18 এটা দিয়ে গুণ করলে এত মোল হয়ে গেল। এটা কত বলে দাও। তাহলে মোলারিটি যেটা, মোলারিটি এমটা হয়ে যাবে এই যেটা পাচ্ছ তুমি, এইটা এত মোল পার কেজি, এটা হবে মোলারিটিটা। এটা কত বলো, 0.25, এটা 55 আর 0.25 মানে 13.8 কত, 13 13.89 13.89 মোল, 13.89 মোল পার কেজি। তাহলে দেখো মোলারিটি অফ দ্য সলিউশন সেটা হচ্ছে 13.89 মোল পার কেজি, এটা। তাহলে কি হলো, আর এই কেএফটাকে ক্যালকুলেট করলে নাকি, কেএফটা কি করেছো নাকি? 1.85596, ওই যে 1.86 এর কাছাকাছি বেরোবে। তাহলে দেখো, তাহলে তুমি কি এম পেয়ে গেছো, এম পেয়ে গেছো আর কে এফ পেয়ে গেছো। এবারে এখন ব্যাস পুরো ব্যাপারটাই হয়ে গেল। এবারে যা বসিয়ে দাও, তোমাকে বের করতে বলেছে কি না, ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। তুমি জাস্ট ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ, আচ্ছা পরের কথাতেই যাবো। আচ্ছা এবার তুমি ধরো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টে যখন নিচ্ছ, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টে যখন ক্যালকুলেট করছো, মাইনাস টি ডেল্টা এফ যেটা, এইটা এটা যে কে এফ ইন্টু এম, তাহলে 1.8586 এর মতো, 85596 কেলভিন কেজি মোল ইনভার্স ইন্টু, এইটা বেরোচ্ছে তোমার 13.89 মোল পার কেজি করে। এটা কত কেলভিন বড়, কত হচ্ছে, $25.779 টোয়েন্টি টোয়েন্টি কত বল, 25 25 25.77 25.779 এত কেলভিন। তাহলে ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, যে সলিউশনের কথা বলেছে, এই যে বলেছে না, ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন অ্যান আইডিয়াল সলিউশন হ্যাভিং মোল ফ্র্যাকশনস অফ ওয়াটার ইকুয়াল টু, এইটা এখান থেকে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটারটা কত বেরিয়ে গেল, এটা হয়ে যাচ্ছে তোমার -25.779 ডিগ্রি সেন্টিগ্রেড। এমনি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সে নর্মালি ফ্রিজ করে, ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হয়েছে, সেটা হচ্ছে এতটা ডিপ্রেশন যদি হয় তাহলে 0 ডিগ্রিতে এটা বাদ দিয়ে তাহলে -25.779 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ দ্য অ্যান্সার।
এটা বড্ড বেশি, যাকে যা ডেটাগুলো দিয়ে গিয়ে তাতে তো এটাই হচ্ছে, কি করা যাবে। হচ্ছে স্যার বলছি সলিউশনটা যথেষ্ট ডাই তা সত্ত্বেও না, সলিউশনের যথেষ্ট ডাইলিউট নয় আর কি, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, মানে দেখো, খেয়াল করে দেখো যে মোল ফ্র্যাকশনটা বলেছে, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার হতে হবে হচ্ছে তোমার 0.8, ভাবো তুমি। হ্যাঁ, এই যে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার হতে হবে 0.8, তার মানে মোল ফ্র্যাকশন অফ সলিড হতে হবে 0.2। তা একটা সলিউশন যার মোল ফ্র্যাকশন 0.2, সে কোনোভাবেই ডাইলিউট সলিউশন নয়। হ্যাঁ, এই দেখো না, ওই জন্যই যেটা হচ্ছে যে মোল পার কেজিতে কনসেন্ট্রেশনটা কত বেশি বুঝতে পারছো, 13.89 মোল পার কেজি। হ্যাঁ, এই জন্য মানে এই যে কনসেন্ট্রেশনটা এত হিউজ আর কি, সেই জন্য ওইটা অতটা বেশি হয়েছে। এমনিতে কি হয়, ডাইলিউট সলিউশন মানে ওই 0.1 মোল পার কেজি এরকম তুমি নেবে, তাহলে 0.1 বদলে এটা প্রায় 100 গুণ বেশি। 0.1 বদলে এখানে 13.89, এই যে কনসেন্ট্রেশনটা এতটা বেশি বলেই হচ্ছে উত্তরটা এতটা বেশি বেরিয়েছে, বুঝতে পারছো? মানে সলিউশনটা মোটেই ডাইলিউট নয়, ওই জন্য না এখানে ওই যে আইডিয়াল সলিউশন ইচ্ছা করে বলে, যেটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন না, মানে একদম কোনো কারণে একটা হাইপোথেটিক্যাল আইডিয়াল সলিউশন নিয়েছে যার কনসেন্ট্রেশনটা কিন্তু এতটা বেশি পর্যন্ত হতে পারে বেসিক্যালি। হ্যাঁ, তবুও সে আইডিয়াল। এটা 13.89 মোল পার কেজি, মানে ভাবো তুমি কতটা, মানে মোলারিটি অফ দ্য সলিউশনটা কত বেশি আর কি। বুঝছো, ওই জন্য এতটা বেশি বেরিয়েছে। আচ্ছা, আর একটা প্রবলেম করো, মানে এটাই আজকের জন্য লাস্ট প্রবলেম। 2013 সিউ বলছে যে the osmotic pressure of a sample of blood osmotic pressure of a sample of blood is 7 atmosphere at 37 degree centigrade. At 37 degree centigrade. Find the concentration of the saline solution. Find the concentration of saline solution that is isotonic with the isotonic with the blood sample at this temperature. At this temperature. ঠিক আছে, এটা সেটা করো। দেখো, আইসোটোনিক সলিউশন মানে কি, যাদের তোমার অস্ফটিক প্রেশারগুলো সমান, তাই তো? আইসোটোনিক সলিউশন মানে হচ্ছে তাদের এটা সমান, মানে অস্ফটিক প্রেশার হচ্ছে সমান, তাদেরকে বলে আইসোটোনিক সলিউশন। তাহলে ব্লাডের যা তোমার এটা প্রেশারটা আর তোমার করসপন্ডিং এর যেটা, মানে তোমার ওই অসমোটিক প্রেশার, ব্লাডের যে অসমোটিক প্রেশার, এই স্যালাইন সলিউশনের অসমোটিক প্রেশার যদি সমান হয়ে যায় তখন তাদেরকে বলা হবে আইসোটোনিক সলিউশন। মানে এক্ষেত্রে যখন সলিউশনটা তুমি করবে, পাই ইকুয়াল টু C2 ইন্টু RT, তো সেক্ষেত্রে কনসেন্ট্রেশনটা বের করতে হবে পাই বাই RT। এটা তাহলে এই যে পাই এর ভ্যালু তুমি নিচ্ছ কত, 7 অ্যাটমসফিয়ার, আর আর এর ভ্যালুটা তুমি 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন নাও,
টেম্পারেচার 37°C মানে কত? 310, তাই তো? 37 মানে কত? আচ্ছা 310, তো 10 কেলভিন, ঠিক আছে এটা। তো কনসেন্ট্রেশনটা দেখো তো মোল পার লিটারে বেরিয়ে যাবে। এটা এটা কত বের করে ফেলো। হুম, ঠিক আছে। আছে ঠিক আছে, তো কত উত্তর হতে বেরোলো? 0.275. 0.275 মোল পার লিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি কতগুলো প্রবলেম করলাম। এখন প্রবলেম তো প্রচুর আছে, মানে পার্টিকুলারলি ইয়ারে পরে প্রবলেমগুলো তোমরা নিজেরাও করবে, আমিও বেশ কিছু করিয়ে দেবো। আমাদের তো যা যে সময়টা আছে আমরা খুব কুইকলি 4-5টা ক্লাস সপ্তাহখানেকের মধ্যে নিয়ে নিতে পারলে আমাদের হয়ে যাবে। মানে এইখান থেকেই প্রবলেম বেশি আছে। এবার সলিড স্টেট থেকে দেখবে প্রবলেম আটকাবে খুব কম। সলিড স্টেটে আমি আরেকটা ক্লাস নিয়ে নিই, ওই কালকে সকালে সেটা নিয়ে নেব। তো কালকে সকালে হচ্ছে ওই সলিড স্টেটের, মানে আমি এই ফেজটা আমি আবার একদিন দুদিন পরে স্টার্ট করব, মানে একদিন দুদিন পরে আমি আবার প্রবলেমগুলোকে করব। তাহলে আমরা যেটা করব যে কালকে সকালে ওই সলিড স্টেটে যা যতটুকু পার্ট বাকি আছে সেইটাকে বলে সলিড স্টেটে যে টাইপের প্রবলেমসগুলোকে পড়ে সেটাকে আমি একবার করে নিই। করে নেওয়ার পর তুমি কুইকলি একবার টেনিয়াসটাকে খুলে ফেলো, খুলে দেখো যে তোমার আদৌ কিছু আটকাচ্ছে কিনা। সেটা তুমি তার পরের দিনে তুমি আমাকে জাস্ট বলে দেবে সলিড এই প্রবলেমটা আটকে যাচ্ছে আর কি। তাহলে সলিড যতখানি পড়ানো হয়েছে সেটা একবার ভালো করে রিক্যাপচুলেট করে নাও, মানে একবার পড়ে নাও। 3টে লেকচার তো পড়ানো হয়েছে, 3টে লেকচার একবার ভালো করে পড়ে নাও। করে কাল সকালে যা গুটিয়ে বাটিয়ে যা যতটুকু বাকি আছে, একটুখানি আধ ঘন্টার পড়াই বাকি আছে, সেটাকে পড়িয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে টাসে সেগুলো আমি জাস্ট বলে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা একটু, তাহলে কালকে তোমরা ভালো করে ফিল করতে পারবে এবং 10 ইয়ার্সের প্রবলেমগুলো তুমি যদি একসাথে করে নাও, তাহলে যা যা আটকেছে সেটা কালকে সকালেই তুমি আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে এইটা। আর পৌলমী রবিবার সকালে তোমার রবিবার সন্ধ্যাবেলা তো বললো ক্লাসটা মানে শেষ হয়ে যাবে, তাই না? কতদূর হয়েছে তোমার? হ্যাঁ রে শুভার্থী, আর কতটুকু বাকি আছে? মানে পার্টিকুলার বক্সের একটা ক্লাস হয়েছে তো? হ্যাঁ স্যার, পার্টিকুলার বক্সটাই ও তো তার একটা ক্লাসই হয়ে যাবে। এবারে তুমি 10 ইয়ার্স ভাগটা আরম্ভ করো, বই ভাগটা আরম্ভ করো, যেগুলো অসুবিধা আছে তুমি বলবে আর কি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে মোর প্রবলেমস, আরো প্রবলেমস আলোচনা করা হবে। মোর প্রবলেমস আলোচনা করা হবে। তাহলে আজকে আমি এখানে শেষ করব। তুই একবার কোয়ান্টামে যা যা প্রবলেম, মানে 10 ইয়ার্সে পড়েছে, একবার চোখ বুলিয়ে নে তাড়াতাড়ি করে, করে জাস্ট দেখবি সবই করতে পারবি। যেগুলো আটকাবে আমাকে বলে নিবি, সেটা ও যেটা পারে করে দেবে, না হলে হচ্ছে ওর হয়তো কতটা সময় থাকবে জানি না, আমি করে দেবো যা যা প্রবলেম আটকাবে। হ্যাঁ, আমরা ধরে নাও না, এখন তো 8 তারিখ থেকে পরীক্ষা, তো আজকে তো মাত্র 20 তারিখ, 18 দিন আছে। তোমরা তো এখন তো ফাইনাল প্রিপারেশনটাই চলছে। হ্যাঁ ঠিক আছে, নিজে পড়াশোনা না করে মানে আমরা যখন প্রবলেমগুলো কি করছি সেই সময়টা জাস্ট একটুখানি অ্যাটেন্ড করে নাও, তাহলেই হবে। এন্ড অফ লেকচার তোমার এটা কত শুধু, এটা লেকচার নাম্বার। আচ্ছা আমি এইটাকে যদি এই প্রবলেমগুলোকে যদি এর প্রবলেম হিসেবে মনে করি, ধরো এখানে যদিও সেম 4 প্রবলেম এইরকম ভাবে জিনিসটাকে না রেখে আমি এটাকে আজকে যে প্রবলেমগুলো করলাম, আজকে প্রবলেমগুলো কিন্তু পুরোটাই অ্যাপ্লিকেশনস অফ থার্মোডায়নামিক্স 2। হ্যাঁ এইটা তার লেকচার হিসেবে কত নম্বর লেকচার হওয়ার কথা বলো তো? 16 নম্বর না কত? মানে 15টা লেকচার আগে নেওয়া হয়েছিল তো। তাহলে আমি ভেবেছিলাম যে মিক্সড হয়তো করব পুরো ব্যাপারটাকে, কিন্তু যেহেতু পুরো জিনিসটাই তোমার এর মধ্যে হয়ে গেল, মানে মানে আমাদের ওই মানে অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স এর মধ্যেই পড়েছে, এখানে এন্ড অফ লেকচার 16 আমি ওই পার্টের মধ্যে এটাকে রেখেছি, তাতে তোমার সুবিধা হবে আর কি এটাকে বুঝতে। আমরা আরো প্রবলেম করব, মানে আমি ইয়ার ধরে ধরে অঙ্কগুলোকে করছি,
হ্যাঁ, ইয়ার ধরে ধরে অঙ্কগুলো আমি আরো আরো অনেক প্রবলেম কিন্তু আমি করে দেবো। হ্যাঁ, এইটা তোমরা নিজেরাও দেখতে থাকো। সেভ অ্যাজ, এটাকে তাহলে আমি এখানে এক সেকেন্ড মার্ক ব্যাকআপ সেম 4 অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স, সব 14 16 নম্বর, শিওর তো?